আচ্ছা, আয়তঘনকে দেখতে কেরকম? অ্যাকচুয়ালি 6টা আয়তক্ষেত্র দিয়ে একটা আয়তঘন তৈরি হয় এবং দেখা যাচ্ছে বিপরীত পার্শ্বে যে আয়তক্ষেত্রগুলো আছে প্রতিটা আয়তক্ষেত্র কিন্তু সেম। তার মানে এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র সেম, এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র সেম, এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র। নিচে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে আমি যদি টেনে ওপরের দিকে তুলি বা এরকমই নিচের মতন যদি পরপর বৃত্ত আমি ওপরে বসাতে থাকি তাহলে এরকম একটা সুন্দর লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে। ঘনকের ধার বল বা বাহু বল বা তুই যাই বল, ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। গোলকের সুন্দর রং পাল্টাচ্ছে, তোর মধ্যে রংটা দেখতে পাচ্ছিস না কিভাবে পাল্টাচ্ছে, তবে এই গোলকটার রং কিন্তু সুন্দরভাবে পাল্টাচ্ছে। এই রে রং পাল্টাচ্ছে না কেন? এই কি ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যালো এন্ড ওয়েলকাম টু জগতি ক্লাসেস। আজকে কিন্তু আমরা 3 নম্বর চ্যাপ্টার নিয়ে চলে এসেছি এবং প্রথম দুখানা চ্যাপ্টারের ভিডিও তোরা দেখেছিস, যারা দেখেছিস তারা কমেন্ট করে জানিয়েছিস। এই 3 নম্বর চ্যাপ্টারটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঢুকছি পরিমিতিতে। এবার সামনে তোদের টেস্ট পরীক্ষা, বাট আমি কিন্তু একবারের জন্য প্রমিস করে নিই যে তোদের আমি টেস্ট পরীক্ষার আগে সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। আমি তোদের মাধ্যমিকের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, কিন্তু হ্যাঁ, বছরের প্রথম থেকে পড়ালে যেভাবে আমি সিলেবাস কমপ্লিট করতে পারতাম ধরিয়ে ধরিয়ে, যেভাবে আমি বুঝিয়ে বুঝিয়ে যে ভাই এই কোথা থেকে আসে, কেন আসে, কিভাবে আসে, কে এটা আবিষ্কার করেছে, এই সমস্ত কিছুগুলো বলতে পারতাম, সেটা কিন্তু এখন বলা পসিবল না, বিকজ সময় কম। অনেক পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পার্টিকুলার চ্যানেলটা খুলবো। সুতরাং এখন কিন্তু আমি অত ডেপথে গিয়ে কথাবার্তা বলবো না, যদিও যা কথাবার্তা বলবো এনাফ ইনফরমেশন আমি প্রোভাইড করবো, চিন্তা করার দরকার নেই। তো আমি পরিমিতির মধ্যে ঢুকে গেছি। পরিমিতির মধ্যে না 5খানা চ্যাপ্টার আছে। 5খানা চ্যাপ্টারে আমরা 5খানা বস্তু নিয়ে কথাবার্তা বলবো। প্রথম চ্যাপ্টারে কথাবার্তা বলবো আয়তঘন নিয়ে, সেকেন্ড চ্যাপ্টারে কথাবার্তা বলবো লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে। আচ্ছা, আয়তঘনকে দেখতে কেরকম হয়? অ্যাকচুয়ালি আয়তঘন হচ্ছে এমন একটা বস্তু যেটা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়। অ্যাকচুয়ালি 6টা আয়তক্ষেত্র দিয়ে একটা আয়তঘন তৈরি হয়। 6টা কিভাবে? এই দেখো, একটা আয়তক্ষেত্র, ঠিক তার পেছনে সেম আরেকটা আয়তক্ষেত্র, দুটো হয়ে গেল। এবার 3 নম্বর আয়তক্ষেত্র, 4 নম্বর আয়তক্ষেত্র, 5 নম্বর আয়তক্ষেত্র এবং 6 নম্বর আয়তক্ষেত্র। তাহলে 6খানা আয়তক্ষেত্র নিয়ে কিন্তু একটা আয়তঘন তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে বিপরীত পার্শ্বে যে আয়তক্ষেত্রগুলো আছে প্রতিটা আয়তক্ষেত্র কিন্তু সেম। তার মানে এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র সেম, এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র সেম, এটা এবং এর উল্টো আয়তক্ষেত্র সেম। তাহলে আয়তক্ষেত্র দিয়ে যে আমরা বস্তুটা তৈরি করি সেটাকে আয়তঘন বলা হয়। এবার নেক্সট হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ। এবার দেখবো যে চোঙ কি দিয়ে তৈরি হয়। চোঙ তৈরি হয় উচ্চতা এবং সার্কেল দিয়ে, মানে আমাদের বৃত্ত দিয়ে। নিচে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে আমি যদি টেনে ওপরের দিকে তুলি বা এরকমই নিচের মতন যদি পরপর বৃত্ত আমি ওপরে বসাতে থাকি তাহলে এরকম একটা সুন্দর লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের জন্য কি লাগবে? একটা সার্কেল লাগবে এবং একটা হাইট লাগবে। সার্কেল এবং হাইট দুটো একসাথে অ্যাটাচ হয়ে গেলেই লম্ব বৃত্তাকার চোঙ কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। এটা নিয়ে একটা সেকেন্ড চ্যাপ্টার আছে। 3 নম্বর কি? 3 নম্বর চ্যাপ্টার তোমার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে গোলক। এই যে গোলক আছে আমার হাতে একটা, গোলকের সুন্দর রং পাল্টাচ্ছে, তোর মধ্যে রংটা দেখতে পাচ্ছিস না যে কিভাবে পাল্টাচ্ছে, তবে এই গোলকটার রং কিন্তু সুন্দরভাবে পাল্টাচ্ছে। এই রে রং পাল্টাচ্ছে না কেন? এই কি ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? ব্যাটারি শেষ হয়ে গেছে। যাক, ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু একটা গোলক নিয়ে কথাবার্তা বলছি। এই গোলক নিয়ে আমাদের একটা সুন্দর 3 নম্বর চ্যাপ্টার আছে। এরপরে তোমার হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। কি বললাম? লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু মানে কিরকম দেখতে? এটার আমার কাছে কোনো বস্তু নেই, এটা কি এরকম দেখতে, এই মানে নিচে একটা সার্কেল থাকবে, বৃত্ত থাকবে এবং ওপরে একটা চোঙাকৃতি টাইপের জিনিস তৈরি হবে। এই যে পার্টিকুলার বাইরের জায়গাটা আছে, নিচে সার্কেলটা তো আছে, তারপরে ওপরে যে একটা সমগ্র তল তৈরি হচ্ছে, ওই সমগ্র তল কিন্তু হচ্ছে ওটা একটা চোঙাকৃতি আকার ধারণ করে। যাক, সেটা পরের কথা। এবং এগুলো ছাড়াও আরো অনেক ডিফারেন্ট ঘনবস্তু নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলবো। ঘনবস্তু কাদের বলা হয়? যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে তাদেরকে ঘনবস্তু বলা হয়। আর সোজা কথা বলতে গেলে ঘনবস্তু কাদের বলা হয় আরো ভালো একটা আমরা ডেফিনেশন দিতে পারি, সেটা হচ্ছে যেই বস্তুর আয়তন থাকে তাদের কি ঘনবস্তু বলা হয়। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনেকের নাই থাকতে পারে, বাট ঘনবস্তু মানে যেই বস্তুর আয়তন আছে তাকেই ঘনবস্তু বলা হয়। তাহলে এখানে আমরা যতগুলো বস্তু নিয়ে কাজকর্ম করবো পরপর চ্যাপ্টারে, সমস্ত বস্তুর কিন্তু তোমার আয়তন থাকবে। যাই হোক, সেটা পরের কথা। আজকে আমরা পুরোপুরি আয়তঘন নিয়ে কথাবার্তা বলবো। তো সবার আগে দেখতে হবে যে একটা আয়তঘনকে দেখতে কেরকম হয়। এই একটা সুন্দর আয়তঘনের পিকচার। তা আমি যদি এখানে বোঝাই যে আয়তঘনের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা, তাহলে এটাকে বলে দৈর্ঘ্য,
এটাকে বলে প্রস্থ এবং এটাকে বলা হয় উচ্চতা। দেখিয়ে বোঝা যাচ্ছে, এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে, এটাকে উচ্চতা বলে। সোজা কথা বলতে গেলে তুই চাইলে এটাকেও দৈর্ঘ্য বলতে পারিস, এটাকেও প্রস্থ বলতে পারিস, যায় আসে না। দৈর্ঘ্য প্রস্থ কোনটাকে বলবে সেটা তার উপর নির্ভর করছে, বাট স্বভাবতই এটাকে কিন্তু উচ্চতা বলতে হবে। হাইট কিন্তু এটাই বাবু, তাহলে এটাকে কিন্তু আমরা অলওয়েজ উচ্চতা বলবো। যাক সেটা পরের কথা। এবার আমি যদি দৈর্ঘ্যকে এ বলি, প্রস্থকে বি বলি, উচ্চতাকে সি বলি বা এইচ বলি, তাহলে আমরা সুন্দর কিছু জিনিস পাচ্ছি। কি? আমাদের আয়তঘনকে কিন্তু মাঝে মাঝে সমকোণী চৌপলও বলা হয়। তাহলে এখানে নিচে আমি সমকোণী চৌপলের সর্বপ্রথম আমরা কি কি ফর্মুলা এখানে জানবো। সবার প্রথম আমি জানবো যে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? একটা সমকোণী চৌপল বা আয়তঘন না, ছখানা তল আছে। একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, ছটা তল। তাহলে ছখানা কিন্তু একটা আয়তঘন বা সমকোণী চৌপলের তল আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ছখানা তল আছে, এই যে তোমার ছখানা তল আছে, এই একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, এই সামনে একটা পাঁচটা আর পেছনে একটা ছটা। তাহলে সমস্ত তলগুলোর ক্ষেত্রফলকে যোগ করলে আমরা কি পাবো? আমরা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ফর্মুলা আমি প্রথম থেকে বলে প্রুফ করে দিতাম, বাট এখন আমি প্রুফ করবো না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি? এ, বি আর এইচ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলকে আমি যদি এস বলি, এস, তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ বি প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে কি এইচ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে কি বিএইচ। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এস মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা আয়তঘনর কিন্তু কর্ণও থাকে। কোনটাকে কর্ণ বলা হয়? আয়তঘনর। ভালো করে আমরা যদি খেয়াল করি, একটা আয়তঘনর কর্ণ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে কর্ণ। খালি কি এটা কর্ণ না, এটা ছাড়াও আরেকটাও কর্ণ আছে, এই যে। ঠিক আছে, এবার এই দুখানা কর্ণের দৈর্ঘ্য পুরোপুরি সেম। এই দুখানা কর্ণ নিয়ে আমরা কথাবার্তা বলছি, বাট এই দুখানা কর্ণের কিন্তু দৈর্ঘ্য পুরোপুরি সেম। তো এই কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যকে আমি যদি বলি যে কে, কে যদি হয় কর্ণের দৈর্ঘ্য, যদি কেটাকে আমি কর্ণের দৈর্ঘ্য বলি, তাহলে ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে কর্ণের আমি যদি দৈর্ঘ্যকে কে বলি, তাহলে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। নেক্সট আমাদের কি? আয়তন। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি যদি এই আয়তঘনর আয়তন বা ভলিউমকে ভি বলি, আয়তনকে মাঝে মাঝে ভলিউমে বলে, তাহলে এই ভলিউমের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের আজকের যাবতীয় সমস্ত অঙ্কগুলো সলভ হয়ে যাবে। খালি তিনটে ফর্মুলা আমাদের লাগবে, যাবতীয় সমস্ত অঙ্ক কিন্তু আমাদের এই তিনটে ফর্মুলা দিয়েই সলভ হয়ে যাবে। এবার দেখ, খুব ভালো করে বোঝার চেষ্টা কর। এরকম একটা আয়তঘন হতেই পারে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। কি বললাম? এমন একটা আয়তঘন নিয়ে কাজকর্ম আমরা করবো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান। এরকম আয়তঘন যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, এরকম আয়তঘনকে বলা হয় ঘনক। তাহলে ঘনক কাকে বলে? ঘনক হচ্ছে এমন একটা আয়তঘন যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সেম। তাহলে যদি কোনো ঘনক নিয়ে আমি কাজকর্ম করার কথা ভাবি, আমি ছবি এভাবেই এঁকে দিচ্ছি। তাহলে আয়তঘন যদি আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়, তাহলে ঘনক কি দিয়ে তৈরি হবে? ঘনক তৈরি হবে বর্গক্ষেত্র দিয়ে। আয়তঘন যদি আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়, ঘনক তৈরি হবে বর্গক্ষেত্র দিয়ে। এবং এর দৈর্ঘ্যটাও এ, প্রস্থটাও এ এবং উচ্চতাটাও এই হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সেম, তো দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাটাও কি জলদি বলে বাবু? এই হবে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড। তাহলে সবার আগে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? সবার আগে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু এ, বি, এইচ তিনটেই সেম মানে এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? ফর্মুলা হয়ে যাবে এস ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে কি 6a স্কোয়ার।
তোরা নিজেরা ভালো করে ভাব না, এখানে এ বি আর এইচ এর তিনটের জায়গা দিয়ে এ বসে যাবে, বিকজ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলটিমেটলি দ্য সেম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে গেল, জলদি বলো, 6a²। আর এটা কি, এটা হচ্ছে তোমার ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এবার নেক্সট আসছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে, আমি যদি কর্ণের দৈর্ঘ্যটাকে কে ধরি, তাহলে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে তো আমি ফর্মুলা তাই পড়েছিলাম, আমি এখানে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি পড়েছিলাম, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি, জলদি বলো, রুটের ভেতরে 3a² মানে কি √3a। আর এখানে এটা কি, জলদি বল, বাহুর দৈর্ঘ্য। এই নিয়ে কোনো সন্দেহ নেই। 3 নম্বর আয়তন। আয়তন মানে কি, আয়তঘনের আয়তন ছিল দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সেম ঘনকের জন্য, তাহলে a ইন্টু এ মানে কি a³। ঠিক আছে, তাহলে আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং আয়তন পেয়ে গেলাম। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। নেক্সট, এবার চলে আসে একদম ডাইরেক্ট অঙ্কে, বিকজ এগুলো ছাড়া কিন্তু আমাদের আর কোনো ফর্মুলা নেই এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে এই 6খানা ফর্মুলা তুই জেনে রাখ, ব্যস্ত সবকটা অঙ্ক হয়ে যাবে। মাধ্যমিক 2022-এ আসা একটা শূন্যস্থান পূরণ। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি, ঘনক। এটা কি আলাদা করে বলার কিছু দরকার আছে, এটা কি আলাদা করে কিছু বলার দরকার আছে তোমার, জলদি বলার চেষ্টা করো। যেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম তাকে বলা হয় ঘনক। নেক্সট, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, একটি সমকোণী চৌপলে কতগুলো কর্ণ আছে, 4খানা কর্ণ আছে। আমি যদি খুব ভুল না হই, আমি যদি সমকোণী চৌপল আঁকি এখানে, এই তো সমকোণী চৌপল, তাহলে কর্ণগুলো কি পাচ্ছি, এটা একটা কর্ণ, ঠিক আছে, ওকে। এই কোণ থেকে মানে আমি যদি, হ্যাঁ ঠিক আছে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, ঠিক আছে, ওকে, এটা একটা কর্ণ, ওকে, আর আর এটা একটা কর্ণ, ঠিক আছে। তাহলে ওই পেছনের, তুই নিজের ঘরটাকে ইমেজিন কর না, তুই নিজের ঘরের একদম অপর কোণা থেকে এই কোণায় চলে যায়। আমি তোকে ভালো করে বলছি, একটা আমার হাতটা ভালো করে দেখ, ওই কোণা থেকে এই কোণে একটা কর্ণ চলে এলো, একটা এই কোণা থেকে এই কোণে একটা কর্ণ চলে এলো, দুটো কর্ণ হয়ে গেল। একটা ওই কোণা থেকে এই কোণায় চলে এলো, ঠিক আছে, একটা ওই কোণা থেকে এই কোণায় চলে এলো, ঠিক আছে। নিজের ঘরটাকে ইমেজিন কর, একদম কোণাগুলোকে তোরা জয়েন কর। তাহলে যে কোনো আয়তঘনের কিন্তু কর্ণের সংখ্যা 4টি, তাহলে 4টি, ওকে, ক্লিয়ার, ভেরি গুড, খুব ভালো কথা। আয়তঘনের জন্য এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। ঘনকের কিন্তু বলেছে, নিজেরা ভালো করে বুঝবে। আরে ঘনকের কর্ণ বলেনি, ঘনকের একটি তলের, যেহেতু ঘনকের কর্ণ বলেনি, তার একটা তলের কর্ণ বলেছে, তল। এবার ঘনকের প্রতিটা তল এক একটা কি, এক একটা বর্গক্ষেত্র। তাহলে আমি যদি এর মধ্যে থেকে, এই 6টা তলের মধ্যে থেকে আমি যদি একটা তল নিয়ে নিই, সেটা একটা বর্গক্ষেত্র হবে। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা কি হয়, জলদি বলো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় √2 × a। এই ফর্মুলা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার কর্ণের দৈর্ঘ্য হয় √2a। এবার এটা খালি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো এ হবে। যদি বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্যটা এ হয়, তাহলে বর্গক্ষেত্রেরই তো পুরো ঘনকটা তৈরি হয়েছে রে বাবা। তাহলে এই পুরো বর্গক্ষেত্রের দিয়েই যেহেতু ঘনক তৈরি হয়েছে, তো ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, মানে সেটাও এ। তাহলে এখানে ফর্মুলা কি, এটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে কি বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × একটি ধারের দৈর্ঘ্য। ধারের দৈর্ঘ্য তো এখানে হচ্ছে তোমার এ, স্মল এ। তাহলে √2 এর সাথে ধারের দৈর্ঘ্য মানে স্মল এ গুণ করলে তোমার কিন্তু কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ। তাহলে এখানে কিন্তু বারবার করে বলছি, এটা কিন্তু আয়ত মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য না, এটা ঘনকের একটা তল মানে একটা বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য। তো খালি বর্গক্ষেত্র নিয়ে আমি যদি কাজকর্ম করি, এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2a হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে √2 বসবে, ভালো কথা।
একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা এক্স। সবার আগে জানতে হবে একটা আয়তঘনর কতগুলো ধার থাকে, একটা আয়তঘনর কতগুলো ধার থাকে। একটা আয়তঘনের ধারগুলো আমি তোকে গুণে দেখাচ্ছি, ভালো করে এবার দেখ। একটা ধার, দুটো ধার, তিনটে ধার, চারটে ধার, ভালো কথা, পাঁচটা ধার, ছটা ধার, সাতটা ধার, আটটা ধার, নটা ধার, দশটা ধার, 11টা ধার, 12টা ধার। একটা আয়তঘনের 12খানা ধার থাকে। তাহলে এখানে বলেছে একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা এক্স। তাহলে এক্স এর মানটা এখানে কি হয়ে যাবে? 12। তলগুলির সংখ্যা ওয়াই। একটা আয়তঘনর কতগুলো তল থাকে? 6খানা তল থাকে। তাহলে ওয়াই এর মানটা কত? 6। বলছে এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত? 18। তাহলে এখানে এর মানটা কত হলে, এর মান সর্বনিম্ন কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিজেরা ভাবো, এই 18র কাছাকাছি সব থেকে ছোট, 18র সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যাটাকে, 18র সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যাটা কে হয়? 25। তাহলে 18র ঠিক কাছে সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু 25 হয়। তাহলে 18র সাথে কত যোগ করলে 25 হবে? 7। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ এটা কত হবে? 25 হবে। বিকজ 18র সব থেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কি? 25। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু 18, তাহলে এর মানটা কত আসছে? 25 মাইনাস 18 মানে 7। তাহলে আমাকে এখানে এর সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে। এবার এর মান তখনই সর্বনিম্ন হবে যদি পূর্ণবর্গ সংখ্যাটা 18র সব থেকে কাছাকাছি থাকে। বাবু 36টাও তো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 18র সব থেকে কাছাকাছি কি 36 আছে? না, তার আগে 25 আছে। তাই জন্য আমি 18র সব থেকে কাছাকাছি কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা নিয়ে নিয়েছি। তাই তো? খুব ভালো কথা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এর মানটা কত হতে হবে? 7 হতে হবে। তাহলে এর সর্বনিম্ন মান কত? 7। খুব ভালো কথা, মাধ্যমিক 2025-এর কোশ্চেন। নেক্সট বলছে একটি আয়তঘনের তল সংখ্যা এক্স। আয়তঘনের তল সংখ্যা এক্স বলে দিয়েছে। তাহলে উত্তরে আমি আসছি, আয়তঘনের তল সংখ্যা এক্স মানে কি? 6। ধারের সংখ্যাটা কত? ধারের সংখ্যাটা হচ্ছে ওয়াই মানে 12। আমরা জানি যে আয়তঘনের ধারের সংখ্যাটা তোমার বড়ই হয়। এবং কর্ণের সংখ্যা পি। কর্ণের সংখ্যা পি মানে কি? 4। তাহলে বলছে আচ্ছা শীর্ষবিন্দুর সংখ্যাটা জেড বলে দিয়েছে। শীর্ষবিন্দু জেড বলে দিয়েছে। তো এবার দেখবো যে কটা শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দুর সংখ্যা কত? জেড। কত একবার দেখে নি। আয়তঘন যদি এটা হয়, ভালো করে দেখো যে শীর্ষবিন্দু কটা আছে। ভালো করে দেখো যে শীর্ষবিন্দু কটা আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। একদম। তাহলে আয়তঘনের কটা শীর্ষবিন্দু আছে? 8খানা শীর্ষবিন্দু আছে। তাহলে জেড এর মানটা কত? ফার্স্ট রেসপন্স করো, জেডটা হচ্ছে তোমার 8। তাহলে এক্স পেয়ে গেছিস, ওয়াই পেয়ে গেছিস, পি পেয়ে গেছিস, জেড পেয়ে গেছিস। বসিয়ে দে, তোকে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি বের করতে বলেছে। এক্স কত? 6, ওয়াই কত? 12, জেড কত? 8, পি কত? 4। তাহলে 8 4 12, 12 কেটে গেল, তাহলে 6 হচ্ছে आंसर। তোমায় এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি বের করতে বলেছে, এর মানটা তোমার কি? 6। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক বের করো। আমরা অলরেডি কিন্তু ফর্মুলা জানি। সমগ্রতলের ক্ষেত্রফল বা কর্ণের দৈর্ঘ্য যাই তুমি বের করতে যাও না কেন, তোমার ঘনকের কিন্তু বাহুর দৈর্ঘ্য লাগবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ একক। আমি ধরলাম যে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এ একক। এবার আমাকে বলে দিয়েছে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা এস বর্গ একক। যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল
ইকুয়ালস টু এস। তাহলে এস এর ফর্মুলা কি হবে? আমরা প্রত্যেকে জানি যে যদি ধারের দৈর্ঘ্য মানে সমগ্র তলের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, সরি হ্যাঁ, ঘনকের যদি বাহুর দৈর্ঘ্যটা হয় এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? 6a স্কোয়ার। যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? 6a স্কোয়ার হয়ে যাবে। আর কর্ণের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? √3a হয়ে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ওকে, তাহলে এখানে হচ্ছিলাম, চলো আচ্ছা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রে আমাদের এস বলে দিয়েছে, এস কত হয়ে যাবে? 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যাবে, 6a স্কোয়ার। এবার ডি মানে কি? কর্ণের দৈর্ঘ্য বলছে। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জলদি বলো? ডি, তাই তো? ডি মানে কি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমার কোশ্চেনে ডি বলে দিয়েছে, ডি মানে কি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার এস পেয়ে গেছি 6a স্কোয়ার, সুতরাং এস মানে কি? 6a স্কোয়ার। ডি মানে কি? √3a। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এর মানটা কি? ডি বাই √3। তাহলে এ স্কোয়ার মানে কি? s/6। তাহলে এর মানটা কি? ডি বাই √3। এ স্কোয়ার মানে কি? s/6। এর জায়গায় বসিয়ে দাও, এর জায়গায় ডি বাই √3 বসিয়ে দাও। তাহলে ডি বাই √3 স্কোয়ার মানে কি? s/6। তাহলে ডি স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু s/6। ডি স্কোয়ার বাই 3 মানে কি? s/6। তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু s/2 মানে s মানে কি? 2d স্কোয়ার। আমি কিছুই করলাম না, আমি এস এর থেকে এ স্কোয়ারের মানটা বের করে নিয়েছি, আর ডি ইকুয়ালস টু √3 থেকে এ এর মানটা বের করে নিয়েছি, এ এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে ডি বাই √3 দ্য স্কোয়ার s/6। তাহলে ডি স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু s/6। তাহলে এস মানে কি? 2d স্কোয়ার। তাহলে কোন সম্পর্কটা আমাদের চলে এসছে? এস মানে 2d স্কোয়ার মানে কি? ডি স্কোয়ার হচ্ছে তোমার s/2, মানে অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, কোনটা কারেক্ট সেটা আমাকে বের করতে বলেছিল। এরকম টাইপের অঙ্ক কিন্তু বারবার করে বলছি আসতে পারে। নেক্সট বলছি কি, ভালো করে দেখো। দুটি ঘনকের আয়তনের অনুপাত, দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে 1:27। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমি দুখানা ঘনক পরপর আঁকছি, এই যে দুখানা ঘনক আমি পরপর আঁকছি, এটা একটা ঘনক আর এটা আরেকটা ঘনক। ধরলাম যেহেতু দুখানা ঘনক আলাদা আলাদা, ধরলাম একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ, আর একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে বি। ধরলাম একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, আর আরেকটা ঘনকের বাহুর দৈর্ঘ্য তোমার কি জলদি বলো? বি। তাহলে দুটি ঘনকের আয়তনের অনুপাত। তাহলে ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য, ইকুয়ালস টু এ একক। ঠিক আছে, এবং আয়তন v1। তাহলে v1 এর মানটা কত হবে? যদি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হয় এবং আয়তনকে আমি যদি v1 ধরি, তাহলে v1 এর মানটা কত হবে? a কিউব হয়ে যাবে না? v1 এর মানটা তোমার a কিউব হয়ে যাবে। এবং ধরি দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি একক। ঠিক আছে, তাহলে আমি যদি সেকেন্ড ঘনকের বাহুর দৈর্ঘ্য বি একক ধরি এবং আয়তনকে v2 ধরলাম, v2 মানে কি? বি কিউব হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি যে বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের আয়তন হয়ে যায় এ কিউব, বাহুর দৈর্ঘ্য বি হলে ঘনকের আয়তন হয়ে যায় বি কিউব। তাহলে আমরা পেয়ে গেছি এখানে আয়তন, প্রথম ঘনকের আয়তন পেয়ে গেছি, সেকেন্ড ঘনকের আয়তন পেয়ে গেছি। তাহলে সুতরাং v1 এবং v2 এর অনুপাত বলে দিয়েছে 1:27। v1 এবং v2 অনুপাত বলে দিয়েছে 1:27। তাহলে v1 বাই v2 কত? 1/27। v1:v2 যদি 1:27 হয়, v1 বাই v2 তোমার হয়ে যাবে 1/27। এবার v1 মানে কত জলদি বলো? a কিউব। v2 মানে তোমার কত জলদি বলো? b কিউব। তাহলে a কিউব বাই b কিউব মানে 1/27 হয়ে গেল। এবার আমরা খুব ভালো করে জানি যে
এ বাই বি কত হবে? এ বাই বি হোল কিউব, তো এটা মানে 1/27। তাহলে এ বাই বিটা কত হবে? একে আমি যদি কিউব রুট করি, 1 কে কিউব রুট করলে 1 হয়, 27 কে কিউব রুট করলে 3 হয়ে যায়। এবার আমায় কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটার অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি যদি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, তাহলে 1/9, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ারটা কত হয়ে গেল? 1/9 হয়ে গেল। তাহলে ওপর নিচে আবার 6 দিয়ে গুণ করলে একই থাকবে, বিকজ বাঁ দিকে ওপরে 6 দিয়ে গুণ করেছি, নিচে 6 দিয়ে গুণ করেছি, তাহলে 6 6 কেটে দিই, একই জিনিস থাকছে। এবার আমি যদি খুব ভুল না হই, তাহলে 6a স্কোয়ারটা কি হয়ে যায়? যদি যেহেতু প্রথম গণকের বাহুর দৈর্ঘ্যটা a, তাহলে 6a স্কোয়ার মানে কি? প্রথম গণকের সমগ্র তলের ক্ষেত্রফল না? যেহেতু দ্বিতীয় গণকের বাহুর দৈর্ঘ্যটা b, তো সমগ্র তলের ক্ষেত্রফলটা কি 6b স্কোয়ার না? তাহলে এখানে আমি s1/s2 বলছি, যেখানে s1টা হচ্ছে প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর s2 হচ্ছে দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমার কিন্তু ওটাই চেয়েছিল, ঠিক আছে? তাহলে 6s1 মানে কি? প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ওটা হচ্ছে তোমার 6a স্কোয়ার। আর s2 মানে কি? দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। s2 মানে কি জলদি বলো? 6b স্কোয়ার। তাহলে আমি 6a স্কোয়ার এবং 6b স্কোয়ারের অনুপাত পেয়ে গেছি, মানে s1:s2 কত? 1:9। তোমার এটাই চেয়েছে, তোমায় দুখানা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তো অপশন সিটা আমাদের এখানে কিন্তু পুরোপুরি কারেক্ট হয়ে গেল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার নেক্সট কোশ্চেন, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে, ঠিক আছে? মাত্রাগুলি মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে দুটো আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4। প্রথম ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তোমার হচ্ছে 4, 6, 4, এবং দ্বিতীয় ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য, সেকেন্ড ঘনকের মাত্রাগুলো মানে সেকেন্ড ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হচ্ছে 8, 2h-1 আর 2, ঠিক আছে? তাহলে প্রথম ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি? 4, 6, 4, আর সেকেন্ড ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা কি? 8, 2h-1, 2। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, মানে সোজা কথা বলতে গেলে আয়তঘন দুটির আয়তনটা সমান, তাহলে এইচ এর মান কতগুলো হবে? এইচ এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি উত্তরে আসি। প্রথম ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য 4, 6, 4 একক। ধরি প্রথম ঘনকের আয়তন ইকুয়ালস টু v1। ধরি প্রথম ঘনকের আয়তন ইকুয়ালস টু তোমার কি? v1। v1 মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল, মানে 4 × 6 × 4, ঠিক আছে? ওকে, তাহলে 4, 6, 24, 4, 24, 96। তাহলে 96 ঘন একক। কি বললাম? 96 ঘন একক। দ্বিতীয় ঘনকের মাত্রাগুলো কি বলে দিয়েছে? দ্বিতীয় ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্যটা কি জলদি বলো? 8, 2h-1 আর 2। তাহলে প্রথম ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্যটা কি? 4, 6, 4, আর দ্বিতীয় ঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্যটা কি? 8, 2h-1, 2 একক। এবার ধরি দ্বিতীয় ঘনকের আয়তন। দ্বিতীয় ঘনকের আয়তন কি জলদি বলো? v2, ঠিক আছে? এবার v2 যদি দ্বিতীয় ঘনকের আয়তন হয়, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাকে গুণ করলেই v2 বেরিয়ে যাবে। তাহলে v2 মান হয়ে যাবে 8 × 2h-1 × 2, মানে 16 × 2h-1 ঘন একক, ঠিক আছে? তাহলে প্রথম ঘনকের আয়তন হচ্ছে তোমার 96 ঘন একক v1, এবং দ্বিতীয় ঘনকের আয়তন তোমার হচ্ছে v2, মানে 16 × 2h-1 ঘন একক।
যেহেতু যেহেতু v1 ইকুয়ালস টু v2 বলে দিয়েছে, তো 96 এর মানটা ইকুয়ালস টু হচ্ছে 16 ইন্টু 2h মাইনাস 1। যেহেতু v1 ইকুয়ালস টু v2, তো v1 এর মানটা কি 96 এবং v2 এর মানটা কি 16 ইন্টু 2h মাইনাস 1। তাহলে 16 দিয়ে ভাগ করলে 6 16 96, তাহলে 2h মাইনাস 1, তাহলে 2h এর মানটা কত 7, তাহলে h এর মানটা কত 7/2 মানে 3.5। তোমার তো এখানে h এর মানই চেয়েছিল, তোমাকে তো এই অঙ্কটায় h এর মানটাই চেয়েছিল, h এর মানটা কি 7/2 মানে 3.5। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চিন্তা করার দরকার নেই। বেসিক কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিক 2018 কোশ্চেন। এবার ভালো করে শুনবে কোশ্চেনটা। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মানে ঘনকের যে বাহুর দৈর্ঘ্য ছিল, আমরা জানি প্রত্যেকে কি যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম। তাহলে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমি a ধরে নিই, যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি a ধরি প্রথম ঘনকটার, এবার এই দৈর্ঘ্যটাকে 50% কমানো হলো, তাহলে 50% কমালে একটা নতুন ঘনক তৈরি হবে না, একটু ছোট। যেহেতু বাহুর দৈর্ঘ্যটাকে আমি কমিয়ে দিয়েছি, তাহলে এখন যে নতুন ঘনকটা তৈরি হয়েছে তার বাহুর দৈর্ঘ্যগুলো একটু ছোট থাকবে। তাহলে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে বলো। তাহলে আমি এটুকুনি জানি, যেহেতু আমাকে এখানে দুটো ঘনকের ঘনফলের অনুপাত বের করতে বলেছে, যেহেতু আমাকে দুটো ঘনকের ঘনফলের অনুপাত বের করতে বলেছে, তার মানে আমায় কিন্তু দুটো ঘনকেরই কি লাগবে জলদি বলো, বাহুর দৈর্ঘ্য লাগবে। আমার দুটো ঘনকেরই কি লাগবে জলদি বলো, বাহুর দৈর্ঘ্য লাগবে। তো প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি, এবং দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্যটাকে প্রথম ঘনকের তুলনায় 50% কমানো হয়েছে। তাহলে একটা কাজ করি, উত্তরে আসছি। ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য a, ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্যটা a। যদি ঘনফল v1 হয়, যদি ঘনফল v1 হয়, সুতরাং v1 ইকুয়ালস টু কি হবে, a কিউব হয়ে যাবে। বাহুর দৈর্ঘ্য a হলে ঘনফল কি হয়ে যাবে, a কিউব হয়ে যাবে, a তার কিউব। তাহলে v1টা হচ্ছে প্রথম ঘনকের ঘনফল, তাহলে v1টা তোমার কি হয়ে যাবে জলদি বলো, a কিউব হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার যেহেতু বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, সুতরাং পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কি হবে, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু, জলদি বলো, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে, 50% কমিয়ে দিয়েছে। মানে সবার আগে বুঝতে হবে যে a যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে a এর 50% কি, a এর 50%টা হচ্ছে 50 ইন্টু a বাই 100। a যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে a এর 50%টা কি হবে, 50 ইন্টু a বাই 100। এবার বাহুর দৈর্ঘ্য এতটা পরিমাণ কমানো হলো, কোথা থেকে কমানো হয়েছে, মেন যে বাহুর দৈর্ঘ্য ছিল a, সেই a থেকে a এর 50% কমানো হয়েছে। তাহলে a যদি বাহুর দৈর্ঘ্য হয়, a এর 50%টা কি 50a/100। তাহলে এই 50a/100 এত পরিমাণ দৈর্ঘ্য a দৈর্ঘ্য থেকে কমানো হলো, তাহলে a মাইনাস 50a/100 কত হবে, a মাইনাস a/2, বিকজ 50/100 করলে তোমার a/2 হয়ে যায়, a থেকে a/2 বিয়োগ করলে a/2 হয়ে যায়। তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কত, a/2। আগের ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল a, এখন 50% কমিয়ে দিয়েছিস, তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কত হবে, a/2 হয়ে যাবে। তাহলে এই পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে, ধরি পরিবর্তিত ঘনকের আয়তন হলো, ভালো করে শুনবে, ধরি পরিবর্তিত ঘনকের আয়তন হলো v2। তাহলে v2 মানটা কি হবে, এখন যে বাহুর দৈর্ঘ্য তার হোল কিউব। ঠিক আছে, এখন যে বাহুর দৈর্ঘ্য ঘনকটা তার হোল কিউব, মানে a3/8 হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে আগের ঘনকের তোমার আয়তনটা হচ্ছে a কিউব, এখন ঘনকের আয়তনটা তোমার কি a3/8।
তাহলে আয়তনের অনুপাত বের করতে বলেছে, সুতরাং আয়তনের অনুপাত বের করতে বলেছে। আয়তনের অনুপাতটা কি হবে? v1:v2। v1 মানে কি a কিউব, v2 মানে কি a কিউব বাই 8। এবার নিচে যেটা আছে 8, 8টা দিয়ে তুমি বোথ সাইডে গুণ করে দাও, a কিউব বাই 8 ইন্টু 8, তাহলে 8 কেটে গেল, তাহলে পেয়ে গেলাম 8a কিউব ইজ টু a কিউব মানে কি 8:1। 8a কিউব ইজ টু a কিউব মানে কি 8:1। আমি 8 দিয়ে বোথটাকে গুণ করে দিলাম, তাহলে a কিউব ইন্টু 8 ইজ টু a কিউব বাই 8 ইন্টু 8, 8 8 কেটে গেল, তাহলে 8a কিউব ইজ টু a কিউব। a কিউব যদি কেটে যায় তাহলে 8:1। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমাকে দুটো ঘনক মানে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন মানে ঘনফলের অনুপাত বের করতে বলেছে। সেই ঘনফলের অনুপাত কি হয়ে যাবে? আগে মূল ঘনক, তারপর কিন্তু পরিবর্তিত ঘনক। তো এই জন্য আগে আমি আয়তন লিখেছি মূল ঘনকের এবং তারপর লিখেছি পরিবর্তিত ঘনকের। তো কি পেলাম? 8:1 পেয়ে গেলাম। একদম সিম্পল অঙ্ক। নেক্সট কোশ্চেন আসছি। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে 50% বাড়ানো হলো। একই কোশ্চেন নিজেরা করবে এইচডব্লিউ। এটা আমি এইচডব্লিউ দিলাম, নিজেরা কিন্তু বারবার করে বলছি এটাকে করে এই পার্টিকুলার ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবি যে এত নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এত বেরিয়েছে। আগেরটায় 50% কমানো হয়েছে, এবার আগের তুলনায় 50% বাড়ানো হয়েছে। তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের অনুপাতটা বের করতে বলেছে। নিজেরা ডেফিনেটলি পারবি, চিন্তা করার দরকার নেই। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার আমি এটুকুনি জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তুমি বের করো, বা তুমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, বা তুমি আয়তন বের করো। এই তিনটে জিনিস বের করতে গেলে লাগে যে বাহুর দৈর্ঘ্যটা কত। কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য লাগে, তোমার যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয় তাও তোমার বাহুর দৈর্ঘ্য লাগে, এবং তোমার যদি আয়তন বের করতে হয় তাও তোমার কিন্তু বাহুর দৈর্ঘ্য লাগবেই লাগবে। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা কি সবাইকে কনসিডার করি। ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। মাধ্যমিক 2022 এসছে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a একক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড। ঘনকটির কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 4√3 সেমি। সুতরাং কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? কর্ণের দৈর্ঘ্যটা হবে ইকুয়ালস টু, আমরা কি জানি ফর্মুলা? আমরা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি? ঘনকের √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার তার মানে তো তোমায় 4√3 বলে দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য তোমার যদি হয় √3a, ফর্মুলা দিয়ে যদি হয়, তাহলে এই √3 এটাই তো কোশ্চেনে 4√3 বলে দিয়েছে। √3 কেটে গেল, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হয়ে গেল 4 একক। বাহুর দৈর্ঘ্য আমি যেহেতু 4 একক পেয়ে গেছি, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে 6 ইন্টু a স্কোয়ার, মানে 6 ইন্টু 4 স্কোয়ার, মানে 6 ইন্টু 16, মানে কি 96। এবার 96 এখানে লিখতে হবে না, যেহেতু ক্ষেত্রফল, তো 96 বর্গ একক লিখতে হবে। তাহলে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6a স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমগ্র তলের ফর্মুলা কি হয়ে যায়? 6a স্কোয়ার হয়ে যায়। a পেয়ে গেছি, a মানে 4, 4 4 16, 6 16 96, তাহলে 96 বর্গ একক। তোমার এটাই কিন্তু অ্যান্সার চেয়েছে, মাধ্যমিক 2022 এটা এসেছিল। নেক্সট কোশ্চেন। একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তলের, ঘনক বলেছে কিন্তু, ঘনকের প্রতিটি তল মানে কি? ঘনকের প্রতিটি তল মানে তোমার হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। একটা ঘনকের প্রতিটি তল মানে হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। আমি যদি ঘনকটাকে এভাবে আঁকি, এটা যদি হয় ঘনক, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য মানেই কিন্তু এই বর্গক্ষেত্রগুলোর বাহুর দৈর্ঘ্য। বিকজ ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের ধার বল বা বাহু বল বা তুই যাই বল না কেন, ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে কিন্তু বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি ঘনকের বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরে নিই, তাহলে বলেছে প্রতিটি একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য। এবার একটা তল মানে কি একটা বর্গক্ষেত্র, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়ে যায় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? এ হয়ে যাবে। ভালো কথা। এবার এই কর্ণের দৈর্ঘ্যটাকে 6√2 সেন্টিমিটার বলে দিয়েছে। বারবার করে বলছি, কোনোভাবেই কিন্তু ভাববি না যে এটা তোর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, না, এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য না, এটা কিন্তু ঘনকের যে একটা তল মানে একটা বর্গক্ষেত্র তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ সেন্টিমিটার। সুতরাং ঘনকের প্রতিটি তলের বাহুর দৈর্ঘ্য, সুতরাং ঘনকের প্রতিটি তলের বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ সেন্টিমিটার। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ সেন্টিমিটার, তাহলে ঘনকের প্রতিটা তলে কর্ণের দৈর্ঘ্যটা তোমার হচ্ছে এ সেন্টিমিটার। প্রতিটা তল তোমার হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা তোমার কি? এ সেন্টিমিটার। সুতরাং প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, সুতরাং প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যটা কত? বাহুর দৈর্ঘ্যটা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? a√2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, সেই বর্গক্ষেত্রগুলোর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? a√2 সেন্টিমিটার। ওইটাই বলে দিয়েছে 6√2। আমরা ফর্মুলা দিয়ে বের করলাম, কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে a√2 সেন্টিমিটার, ওটাই বলে দিয়েছে 6√2। তাহলে √2 কেটে গেল, এর মানটা কত হলো জলদি বলো? 6 হলো। তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে এ সেন্টিমিটার, এর মানটা কত? 6। এবার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে? সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যাবে? 6a² হয়ে যাবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? 6a² হয়ে যাবে। এবার এ যেহেতু 6, তাহলে 6 × 6² মানে 6 × 36 মানে কি জলদি বলো? 216। 216 যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল এটা, তো 216 বর্গ একক, বা একক তো নয়, বর্গ সেমি। যেহেতু এখানে দৈর্ঘ্যটার একক সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 216 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। একদম সিম্পল অঙ্ক, মাধ্যমিক 2024 সালে এসছে এটা। নেক্সট কোশ্চেন 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখ, সবার আগে একটা চৌবাচ্চা আঁকি। এই চৌবাচ্চা স্নান করা বলে না, এখানে চৌবাচ্চা স্নান করতে হবে না, তোকে চৌবাচ্চার অঙ্ক করতে হবে, বারবার করে বলছি। তাহলে চৌবাচ্চার নিচটা পুরোপুরি কিন্তু আয়তাকার হয়। এবার চৌবাচ্চাটার ভাই উচ্চতাটা কিন্তু বলে দেয়নি, কিচ্ছু করার নেই বাবু, তোমায় কিন্তু চৌবাচ্চার উচ্চতাটা বলে দেয়নি। as simple as that। চৌবাচ্চার উচ্চতা তোমায় কিন্তু বলে দেয়নি, ঠিক আছে? তো উচ্চতা আমি জানি না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অর্ধেক জলপূর্ণ আছে, আমার যায় আসে না, চৌবাচ্চার অর্ধেক বলছে জলপূর্ণ, অর্ধেক মানে এতটা পোর্শন তোমার পুরোপুরি কিন্তু জলপূর্ণ, তার মানে এটা তোমার কিন্তু পুরোপুরি জলপূর্ণ। এই যে পুরোটা, এই যে এটা পুরোপুরি তোমার কিন্তু জলপূর্ণ, ঠিক আছে? ওকে, এবার যতটা জায়গায় জলপূর্ণ ওটা নিয়ে আমি একদমই ইন্টারেস্টেড নই। কি বলেছে এখানে? অর্ধেক অলরেডি জল আছে, বলছে চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢালা হয়েছে। এবার কতটা জল ছিল ওটা আমি জানি না, জানার দরকার নেই, বলছে আরো 630 লিটার জল ঢালা হয়েছে, মানে এখান থেকে আমার অঙ্কটা শুরু হবে। এই অর্ধেক জলপূর্ণ ছিল, এখান থেকে আমার অঙ্কটা শুরু হবে। দেখ, 630 লিটার জল ঢাললে
আরেকটু জলের পরিমাণটা বাড়বে, 630 লিটার জল ঢাললে আরেকটু হাইট বাড়বে জলের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 630 লিটার জল ঢাললে একটু হাইট বাড়বেই বাড়বে। বললাম এতটা হাইট বেড়েছে, এতটা বললাম এতটা হাইট বেড়েছে, এতটা সিম্পল জিনিস। এই যে এতটা এতটা, ঠিক আছে ওকে। তো বলছে কতটা হাইট বাড়লো, মানে তোকে এই হাইটটাই বের করতে বলেছে। তোকে একবারের জন্য জানতে চাইনি যে কতটা আগের থেকে, মানে টোটাল কতটা হাইট হলো না, ও আগে কোন হাইটে ছিল যায় আসে না। 630 লিটার জল ঢালার পরে যতটা হাইট বাড়লো জলের, তোকে সেটুকুনি বের করতে বলেছে। মানে বস তোকে খালি এই নীল জায়গাটুকুর হাইটটা কিন্তু বের করতে বলেছে। বিকজ 630 লিটার জল ঢেলেছিস বলে এই নীল জায়গাটুকু তৈরি হয়েছে, না হলে এই নীল জায়গাটা কিন্তু তৈরি হতো না। 630 লিটার জল ঢেলেছিস বলে এই নীল জায়গাটা তৈরি হয়েছে, নাহলে নীল জায়গাটা তৈরি হতো না। তার মানে এই শুধুমাত্র নীল জায়গাটার আয়তনটা কি 630 লিটার। এটা কিন্তু বারবার করে বলছি, মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো। তাহলে এই নীল জায়গাটার আয়তনটা কি 630 লিটার, এই নিয়ে কোনো আমাদের কিন্তু সন্দেহ নেই আমাদের মধ্যে। আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা এবারে আমি তাহলে এই নীল জায়গাটা নিয়ে কথাবার্তা বলি। তাহলে নীল জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ কত? যদি চৌবাচ্চার দৈর্ঘ্যটা হয় 2.1 মিটার, মানে এটা যদি হয় তোমার 2.1 মিটার, তাহলে এই নীল জায়গাটার দৈর্ঘ্যটাও গ্যারান্টি সহকারে 2.1 মিটার হবে। যেহেতু চৌবাচ্চার প্রস্থটা তোমার হচ্ছে 1.5 মিটার, তার মানে এই নীল জায়গাটার প্রস্থটাও আলটিমেটলি গ্যারান্টি সহকারে 1.5 মিটার হবে। ঠিক আছে, যেহেতু নিচের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তোমার 2.1 মিটার, তার মানে ওপরটারও দৈর্ঘ্য 2.1 মিটার হবে। যেহেতু নিচেরটার প্রস্থ 1.5 মিটার, তো ওপরটারও প্রস্থ চোখ বন্ধ করে 1.5 মিটার হবে। খালি তোমায় আবার উচ্চতাটাকে বের করতে হবে। তাহলে আয়তন জানি, আমি এখানে আয়তন জানি, আমি দৈর্ঘ্য প্রস্থ জানি, এই নীল জায়গাটার আয়তন জানি, নীল জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ জানি। তাহলে উচ্চতা বের করতে আমার সমস্যাটা কোন জায়গায় আছে? কোনো সমস্যা নেই। এবার প্রবলেমটা হয়েছে একটা জায়গায়, যেখানে আয়তনটা কিন্তু দেখ, দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, উচ্চতা বের করতে হবে, তো আয়তন দিয়ে দিয়েছে। আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা করলে আয়তন বেরিয়ে গেল, কিন্তু আয়তনটা কিন্তু এখানে মিটার কিউবে দেয়নি। যেহেতু দৈর্ঘ্যটাও মিটার, প্রস্থটাও মিটার, উচ্চতাও মিটার, তো আমার কিন্তু আয়তনটা মিটার কিউবে দেওয়া উচিত ছিল। বাট এখানে কিন্তু একবারের জন্য আয়তনটা মিটার কিউবে দেয়নি, লিটারে দিয়েছে। তাহলে সবার আগে আমার আয়তনটাকে লিটার থেকে মিটার কিউবে কনভার্ট করতে হবে, মানে ঘন মিটারে কনভার্ট করতে হবে। কেন? বিকজ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু আলটিমেটলি মিটারে আছে। তাহলে সবার আগে আমায় এটাকে মিটার থেকে ঘন মিটারে কনভার্ট করতে হবে, লিটার থেকে ঘন মিটারে কনভার্ট করতে হবে। দেন আমি কিন্তু আলটিমেটলি অঙ্কটা সলভ করতে পারবো। আচ্ছা খুব ভালো কথা, উত্তরে আমি এখানে আসছি। আচ্ছা ধরি উচ্চতা, ধরি এভাবে লিখি জিনিসটা, ধরি 630 লিটার, ধরি 630 লিটার জল ঢাললে, ধরি 630 লিটার জল ঢাললে উচ্চতা বৃদ্ধি হয়, উচ্চতা বৃদ্ধি হয় h মিটার, h মিটার। ধরি 630 লিটার জল ঢাললে উচ্চতা বৃদ্ধি হয়, জলের উচ্চতা বৃদ্ধি হয় h মিটার। ঠিক আছে, এখন আমরা জানি আমার টার্গেটটা কি, 630 লিটারটাকে মিটার কিউবে কনভার্ট করতে হবে। 630 লিটারটাকে আমার মিটার কিউবে কনভার্ট করতে হবে। এবার এর জন্য লিটারের সাথে মিটার কিউবের সম্পর্ক দরকার। আমরা জানি এখন 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব, মানে 1 ঘন মিটার। অ্যাকচুয়ালি 1000 লিটার মানে কিন্তু হচ্ছে 1 ঘন মিটার। তাহলে 1000 লিটার মানে যদি 1 ঘন মিটার হয়, তাহলে 1 লিটার মানে কি? 1 লিটার মানে হচ্ছে 1/1000 ঘন মিটার। তাহলে 630 লিটার মানে কি? 630 লিটার মানে হচ্ছে 630/1000 ঘন মিটার। তাহলে 1000 লিটার মানে 1 ঘন মিটার, 1 লিটার মানে 1/1000 ঘন মিটার। তাহলে 630 লিটার মানে হচ্ছে 630/1000 ঘন মিটার। তাহলে আমাদের চৌবাচ্চার, মানে আমরা যেই পরিমাণ জল ঢেলেছি,
এই যে নীল জায়গাটা, এই নীল জায়গাটা তৈরি হয়েছে 630 লিটার জল ঢালার জন্য। মানে জলের আয়তন হচ্ছে তোমার 630 লিটার, তার মিটারে কনভার্সনটা কি, সেটা হচ্ছে 630/1000 ঘনমিটার। তাহলে এই নীল জায়গায় জলের আয়তনটা হচ্ছে 630/1000 ঘনমিটার। তাহলে সুতরাং আমি কি পাচ্ছি, সুতরাং দৈর্ঘ্য মানে 2.1 মিটার ইন্টু প্রস্থ মানে 1.5 মিটার ইন্টু উচ্চতা মানে h মিটার, ধরি উচ্চতা h মিটার, মানে হ্যাঁ ইকুয়ালস টু 630/1000। যেহেতু বাঁ দিকে 3টেই মিটারে আছে, ডান দিকে আমার আয়তনটাকে ওই জন্য ঘন মিটারে কনভার্ট করতে হলো। তাহলে জলের উচ্চতা বেড়েছে, মানে এই নীল জায়গার উচ্চতা তোমার হচ্ছে h মিটার। তাহলে 2.1 ইন্টু 1.5 ইন্টু h, এটা মানে 630/1000। 0 0 কেটে গেল। 2.1 মানে কি 21/10, 15/10 ইন্টু h, তার মানে 63/100। একটা 0 0 0 0 কেটে গেল। তাহলে h মানে কত, 63/21 ইন্টু 15। তাহলে 3 21 63, ঠিক আছে, ওকে, 3 5 15। তাহলে h এর মানটা হচ্ছে 1/5 মিটার। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে উচ্চতা, জলের উচ্চতা কতটা পরিমাণ বৃদ্ধি পেল, তার অ্যান্সারটা কি হবে, 1/5 মিটার। সুতরাং জলের উচ্চতা 1/5 মিটার বৃদ্ধি পেল। বারবার করে বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করে যা। এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আছে, এই 4টে অঙ্ক আমাদের আর পড়ে আছে, যেই অঙ্কটা আমরা কিন্তু সাজেশন হিসাবে তোদেরকে দিয়ে দেবো, এবং সেই অঙ্কগুলো কিন্তু আমার করানোর প্ল্যান আছে। তাহলে এর পরের ক্লাসে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি করিয়ে দেবো। ওয়ান শটে আমি কিন্তু পুরোপুরি এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট বলে দেওয়ার চেষ্টা করেছি। তো এই লাস্টের যে 4টে বোমবাস্টিং অঙ্ক আছে, ওটার জন্য একটা স্পেশাল ভিডিও লাগবে। ওটা একই ভিডিওর মধ্যে করলে কিন্তু বেকার হয়ে যাবে। তো স্পেশাল ভিডিওটা প্রমিস করছি কালকেই আসবে। জেনারেলি আমরা কিন্তু একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিই, বাট এখানে কিন্তু আমরা একদিন ছেড়ে ভিডিও দেবো না। আমরা একদম কালকেই কিন্তু এই চ্যাপ্টারের যে 4খানা অঙ্ক বাকি আছে ওটা পুরোপুরি করবো। তাহলে ওয়ান শট আমাদের কমপ্লিট। এবার আসবে আয়তঘনর ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট। এটাকেই তোরা সাজেশন হিসাবে ভেবে নে, বিকজ আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হয়ে গেছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পরে দেখ, ভালো করে দেখ, আমাদের বাকি কি কি আছে। এই একটা মাধ্যমিক কোশ্চেন বাকি আছে 2022, তারপরে মাধ্যমিক 2019 বাকি আছে, মাধ্যমিক 2024 অঙ্ক বাকি আছে, এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা আমাদের স্পেশাল কোশ্চেন সেটা বাকি আছে। এই দুখানা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে, এরকম অঙ্কই কিন্তু আমরা করাবো। তাহলে 5টা অঙ্ক বাকি আছে, এই 5টা অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে করাবো। যেহেতু বড় বড় অঙ্ক আমরা কিন্তু একটা ভিডিওতে করলাম না, তো কালকের জন্য ওয়েট কর। কালকে কিন্তু ঠিক রাত 9টায় এই ভিডিওটা আসতে চলেছে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু প্রিপারেশন নাও।